গল্পেক শ্রাবণ মেঘের দিনে। লেখা উনেলা রহমান। পর্ব 24। সিয়াম ছাদে দাঁড়িয়ে আছে। নতুন নতুন সিগারেট খাওয়া শিখেছে সিয়াম, তাই মাঝে মধ্যে ছাদে আসে। অবশ্য বাড়ির কেউ এখনো পর্যন্ত দেখেনি বা জানেও না। এমনকি ছোট্ট রাফিও কখনো দেখেনি। ছাদে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ সিয়ামের চোখ পড়ল মেইন দরজার দিকে। লামিয়া দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। সিয়াম একটু উকি মেরে দেখার চেষ্টা করল। হ্যাঁ, ও তো পাশের বাড়ির ছেলে সাফিন। পাশাপাশি বাড়ি, মাঝে মধ্যে ওদের ছাদ থেকে এই ছাদের দিকে তাকিয়ে থাকতে দেখে। আজ প্রথম লামিয়ার সাথে কথা বলতে দেখল। সিয়াম দ্রুততার সাথে সিগারেট আরও দুটি টান দিল। কেন যেন চোখে দৃশ্যটি ভালো লাগছে না সিয়ামের কাছে। মিনিট পাঁচে কথা বলল লামিয়া। তারপর কি যেন একটা দিল কাগজে। সিয়ামের এবার হাত মুষ্টিবদ্ধ হলো, নিশ্চয়ই এই মেয়েটা ফোন নাম্বার আদান প্রদান করছে। বিরক্তিতে মুখটা কালো হয়ে গেল সিয়ামের। লামিয়া কিছুক্ষণ পর বাসার ভিতরে চলে আসলো। সিয়াম আরও একটি সিগারেট বের করে ধরালো। সবকিছুই বিরক্ত লাগছে হঠাৎ করে। এই মেয়ের শ্বাসটা কত বড়, দরজায় দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছে, তার উপর আবার কি যেন আদান প্রদান করে এলো। ঠিক এমন সময় দরজার শব্দ হতেই সিয়াম অতর্কিত হয়ে গেল। তবে সিগারেট লুকাতে পারল না। দেখল রাফি এসেছে। রাফি সিয়ামকে সিগারেট খেতে দেখে বলল, তুমি সিগারেট খাও? আমি এক্ষুনি সবাইকে বলে দিব। যেই কি না রাফি দৌড়ে যাবে, অমনি সিয়াম তাড়াতাড়ি দৌড়ে এসে রাফিকে ধরে ফেলল। বলল, ভাই আমার লক্ষ্মী, প্লিজ কাউকে বলিস না। আমি আজকেই জীবনে প্রথম ট্রাই করছিলাম। রাফি বলল, মোটেও না। তুমি আজকে প্রথম ট্রাই করলে কাশতে? আমি টিভিতে দেখেছি যারা জীবনে প্রথমবার খায় তারা কাশতে কাশতে লাল হয়ে যায়। সিয়াম বলল, ভাই আমার লক্ষ্মী, যা চাবি তাই পাবি। কিন্তু কাউকে বলিস না প্লিজ। আর তাছাড়া শ্রাবণ ভাইও তো খায়। শ্রাবণ ভাইকে কেউ কিছু বলেছে? বড় হলে তুইও খাবি। প্লিজ কাউকে কিছু বলিস না। রাফি এবার একটু মাথায় বুদ্ধি আসলো। শ্রাবণ ভাইও তো খায়। সেদিন মা নিজ হাতে রুম পরিষ্কার করতে যেয়ে দেখেছে। আসলেই কেউ কিছু বলেনি। আর সিয়াম ভাইও বড় হয়েছে। ছোট শুধু রাফি। আর তাছাড়া সিয়াম ভাই বলেছে যা চাইবে তা পাবে, তাই রাফি সোজা হয়ে দাঁড়ালো। হাত দুটো বুকে ভাঁজ করে আড়াআড়ি ভাবে রেখে বলল, যা চাইবো তাই দিবে? সিয়াম বলল, হ্যাঁ তুই চেয়ে দেখ। আমার যদি সাধ্যের মধ্যে থাকে তুই যা চাবি তাই দিব। তবে বেশি কিছু চাস না ভাই, তুই তো জানিস আমার বাইকে তেলটাও শ্রাবণ ভাই ভরে দেয়। তাই আমার সাধ্যের মধ্যেই কিছু চাস প্লিজ। রাফি বাঁকা হাসল। হেসে সিয়ামকে একটু নিচু হতে বলল হাতের ইশারা দিয়ে। সিয়াম হালকা ঝুঁকে নিচু হলো। রাফি এদিক ওদিক তাকিয়ে সিয়ামের কানে কানে বলল, তাহলে তোমার বোন মেঘলা কি আমাকে দিয়ে দাও? কথাটি শুনেই সাথে সাথে সিয়ামের এবার কাশি উঠে গেল। কাশতে কাশতে যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। রাফির দিকে তাকিয়ে বলল, এতটুকু পুচকি ছেলে, তোর থেকে 4 বছরের বড় মেঘলা। মেঘলাকে কেন চাস? রাফি বলল, বিয়ে করব। বড় হোক ছোট হোক তাতে আমার কিছু যায় আসে না। আমি মেঘলাকে ছোটবেলা থেকে ভালোবাসি। সিয়াম অবাক হয়ে বলল, বিয়ে করবি? ছোটবেলা থেকে ভালোবাসিস? তুই তো এখনো ফিডার খাস। এখনো একা একা হিসু করতে যেতে পারিস না। আম্মুর সাথে ঘুমাস। রাফির অপমান বোধ হল। সাথে সাথে বলল, না এখন আমি মোটেও আম্মুর সাথে ঘুমাই না। সেই দিন এখন আর নাই ব্রো। 1 মাস ধরে আমি আলাদা বিছানায় ঘুমাই। বড় হয়েছি। যেদিন থেকে মেঘলাকে পছন্দ করি সেদিন থেকে বুঝতে পেরেছি আমার তাড়াতাড়ি বড় হতে হবে, তাই আমি এখন থেকে আলাদা ঘুমাই। আর দিলে বলো, না হলে আমি সবাইকে বলে দিব। সিয়াম রাফির দিকে তাকালো। বড্ড মায়া হলো ছেলেটার প্রতি। জীবনে প্রথম প্রেম, তাকে কি ভুলা যায়? কখনোই ভুলতে পারবে না রাফি। তার উপরে যখন জানবে নিজের ভাইয়ের বউকে ভালোবেসে ফেলেছে, লজ্জায় একটু দেবদাসও হতে পারবে না। তাই একটু হালকা ঝুঁকে নিচু হয়ে বলল, দেখ রাফি, আমি না হয় দিয়েই দিলাম, কিন্তু আমার ও তো বড় ভাই আছে। অনুমতি তো তার কাছ থেকেই নিতে হবে। সে যদি দিয়ে দেয় তাহলে আমার আর কোন সমস্যা নেই।
বুঝেছিস তো, বাপেরও যেমন বাপ থাকে তাকে দাদা বলে, সেরকম ভাইয়ের বড় ভাই থাকে তাকে শ্রাবণ ভাই বলে। রাফি বুঝল ব্যাপারটা। শ্রাবণ ও তো মেঘলার বড় ভাই। তাই বলল, ঠিক আছে, কিন্তু তুমি আমার পক্ষে থাকবে। সিয়াম বলল, ডান। পরদিন সকাল 9টায় সবার নাস্তা খাওয়া শেষ। সব বাচ্চারা উপরে। শহীদুল খান ও শ্রাবণ ড্রয়িং রুমে বসেছে। আসমা বেগম ও সাবিহা সুলতানা রান্নাঘরে। হঠাৎ করেই শহীদুল খান মোবাইলটা এনে শ্রাবণের হাতে দিয়ে বললেন, নাও কথা বল। শ্রাবণ বোকা হয়ে গেল। ফোনটি কানে নিল। নিয়ে ইশারা জানতে চাইল কে। শহীদুল খান বললেন, কথা বলো। তোমার তো আবার নেটওয়ার্কের প্রবলেম থাকে, মোবাইলে কথা বলতে পারো না। এমন সময় ফোনের ওপাশ থেকে বলে উঠল, স্যার, আমি আপনাদের উকিল বলছি। সাথে শ্রাবণের কাশি উঠে গেল। তাকালো বাবার দিকে। এইভাবে সকাল সকাল একটা কট খাওয়াবে এই লোকটা শ্রাবণ বিশ্বাসই করতে পারছে না। তাও নিজের বাবাই যখন শত্রু। শ্রাবণ বলল, হ্যাঁ হ্যালো, শুনছি, বলুন। ওপাশ থেকে উকিল বলল, স্যার, আপনার জন্য একটি চরম খুশির সংবাদ। নতুন আইন হয়েছে, আপনি কিস্তিতেও কাবিনের টাকা পরিশোধ করতে পারবেন। তাই এককালীন দিতে হবে না। এই নিয়ে আর কোন টেনশন নেই। আপনি বললে আগামী কাল থেকে প্রসেস শুরু করে দিতে পারি। ভাগ্যিস এমন সময় উপর থেকে মেঘলা, লামিয়া, সিয়াম, রাফি সবাই নেমে আসছে, আর রান্নাঘর থেকেও সাবিহা সুলতানা ও আসমা বেগম বের হয়ে এসেছেন। তাই সাথে সাথে শ্রাবণ বলে উঠল, দেখুন, এখন আমাদের বাড়িতে লোকজন অনেক আছে, আমি চিন্তা ভাবনা করে আপনার সাথে রাতে কথা বলবো। শহীদুল খান জানে ছেলে কথা বলতে চাইবে না। আর তাছাড়া এখন কথা বলবে তার কোন পরিবেশ নেই। নিচে ড্রয়িং রুমে একা ছিল, তাই কথা বলতে দিয়েছিল। আর কথাই বা বলবে কি। শহীদুল খান তো শুধু ওকে একটু প্যারা দেবার জন্যই ফোনটা হাতে দিয়েছিল। তাই ফোনটা নিয়ে বলল, রাতে অবশ্যই যোগাযোগ করো। তোমার মোবাইলে নেটওয়ার্কের সমস্যা থাকলে আমারটা দিয়ে যোগাযোগ করো। শ্রাবণ তাকিয়ে রইল বাবার দিকে। সিয়াম বাইকের চাবি নিয়ে শ্রাবণকে বলে কলেজের জন্য বের হয়ে গেল। লামিয়া বসল ড্রয়িং রুমে। ওর ক্লাস কিছুক্ষণ পরে ও কিছুক্ষণ পরে যাবে। আর রাফি ও মেঘলা বাইরে বের হয়ে গেল হন্তদন্ত হয়ে। শ্রাবণের সন্দেহ হল, এই দুই প্রেমিক যুগল কোথায় যাচ্ছে। মেঘলা ধীরে ধীরে পেয়ারা গাছের নিচে এসে রাফিকে বলল, মরিচ আর লবণ এনেছ? রাফি বলল, হ্যাঁ এনেছি। রাফি বলল, কেন? মেঘলা বলল, আজ পেয়ারা গাছের নিচে বসে পেয়ারা ভর্তা খাবো। এই দেখো, সামনেই দুটো পেয়ারা। দুটো হলেই হবে, বেশি উপরে উঠতে হবে না। রাফি বলল, ও শিট, তাহলে তো একটু চিনিও আনতে হবে। আমি আবার এত ঝাল খেতে পারি না, বুঝলে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চিনি নিয়ে আসছি। বলেই মরিচ ও লবণের প্যাকেটটি রেখে রাফি ভিতরে দৌড় লাগালো। ভিতরে যাওয়ার সময় অবশ্য শ্রাবণের সাথে দেখা দেখি হলো, তবে কথা হলো না। শ্রাবণ রাফি রদিকে তাকিয়ে দেখল, তারপর ধীরে ধীরে পেয়ারা গাছে নিচে এসে দাঁড়াতেই শুনতে পেল মেঘলা বলছে, এনেছ? শ্রাবণ বলল, কি আনবে? আর তুই এখানে কি করছিস? এমন সময় মেঘলা মাত্রই গাছে চড়ছিল, পা পিছলে আবার ধপাস করে পড়ে গেল, তবে শ্রাবণ মেঘলা নিচেই ছিল, তাই সাথে সাথে ধরে ফেলল। পড়ার সময় মেঘলা মাগো বলে চিৎকার দিয়ে পড়েই শ্রাবণের গলা দুহাত দিয়ে পেঁচিয়ে ধরে আল্লাহর নাম নিচ্ছে। শ্রাবণ কিছুক্ষণ এইভাবেই মেঘলার দিকে তাকিয়ে রইল। চুলগুলো খুলে গিয়েছে, খোপা করা ছিল। চুলগুলো ঝুলে পড়ে আছে নিচে, আর ছোট ছোট কিছু বেবি হেয়ার দিয়ে কপালটা পুরো ঢাকা। শ্রাবণ ঘন ঘন শ্বাস নিচ্ছে। এভাবে কিছুক্ষণ দেখার পর শ্রাবণ বলল, চোখ খোল। কি করছিলি আবার পেয়ারা গাছে? তোর না পায়ে কফি পরে পা পুড়ে গিয়েছিল? এখনো ফোসকা পড়া আছে? মেঘলা বলল, আমার কি দোষ? আপনি তো নিচে থেকে হঠাৎ করে ভূতের মতো কথা বলে ফেললেন, অমনি আমি ভয় পেয়ে পড়ে গেলাম। ঠিক এমন সময় শ্রাবণ কিছু বলবে তার আগেই রাফি এসে বলল, ভাইয়া, তুমি এখানে? আর তুমি আমার মেঘলাকে আবার কোলে নিয়েছ কেন? শ্রাবণ রাফির দিকে তাকিয়ে আবার একটি দীর্ঘশ্বাস ছাড়ল। বলল, তোর দায়িত্ব বারবার ফাল দিয়ে আমার কোলে উঠে যায়, বুঝলি? তোর দায়িত্ব মনে হয় মজা পায় আমার কোলে উঠতে। রাফি বলল, মানে? আবার কোন দায়িত্ব?
শ্রাবণ মেঘলাকে কোলে নিয়ে থাকা অবস্থায় রাফির দিকে তাকিয়ে বলল, বুঝবি না, বড় হ। নিজের দায়িত্ব নিজে নিজে শেখ। টায়ার্ড হয়ে যাচ্ছি আমি বারবার তোর দায়িত্ব পালন করতে করতে। বড় ভাই হয়ে যত জ্বালা হয়ে গেছে বুঝলি। সব দায়িত্ব পালন করা লাগছে আমার। দায়িত্ব ও আজকাল গলা পেঁচিয়ে ধরে রাখে। রাফি অপরাধীর ন্যায় মাথাটা নুইয়ে ফেলল। যেন তাড়াতাড়ি বড় হচ্ছে না, খুব বড় ধরনের অপরাধ করে ফেলেছে রাফি। মনে মনে ভাবছে, নিশ্চিত আবার মেঘলা উপর থেকে পড়ে গিয়েছে, যার জন্য ভাইয়ার কাছ থেকে এতগুলো কথা শোনা লাগলো। আজ যদি রাফি বড় হতো, মেঘলাকে উপর থেকে ধরার ক্ষমতা থাকতো, তাহলে ভাইয়ার এত পরিশ্রম হতো না। শ্রাবণ এবার মেঘলার দিকে তাকিয়ে বলল, তুই কি ঠিক করে রেখেছিস দিনে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা তুই আমার কোলেই থাকবি? মেঘলা বলল, 23 ঘন্টা মানে? 2 মিনিটও হয়নি কোলে নিয়েছেন। আর আপনি তো নামাচ্ছেন না। তাই তো কোলে বসে আপনাদের কথা শুনছিলাম। ঠিক আছে, নামিয়ে দিন। শ্রাবণ এবার দুষ্টুমি করে তাড়াহুড়া করে ছেড়ে দিতে চাইলে মেঘলা আবারও দুহাত দিয়ে জড়িয়ে ধরল শ্রাবণের গলা। শ্রাবণ মুচকি হাসল। বলল, ও সরি সরি, আমার তো ধীরে ধীরে ল্যান্ডিং করানোর কথা তোকে। তাড়াহুড়া তো করা যাবে না। তাই আবার ধীরে ধীরে মেঘলাকে নিচে নামিয়ে দিয়ে বলল, প্র্যাকটিস ঠিকমতো হয়নি বুঝলি। কালকে আবার কোলে উঠিস, প্র্যাকটিস হয়ে যাবে। বলেই শ্রাবণ মেঘলাকে নামিয়ে দিয়ে রাফি আর মেঘলাকে বলল, ভর্তা খাওয়া আর যাই খাও, রুমে বসে সুন্দর করে খাবে। পেয়ারা গাছে নিচে বসে খেতে হবে না। যেন এই পানিয়ে এই পেয়ারা গাছে উঠতে না দেখি। ওই যে ওইখানে দেখছি ছোট্ট একটি কোটা আছে, সেই কেটা দিয়ে পেরে খাবে। বলেই শ্রাবণ ঘড়ি ঠিক করতে করতে ভেতরের দিকে চলে গেল। আসমা বেগম ও সাবিহা সুলতানা রান্নাঘরে কাজ করছিলেন। সাবিহা সুলতানা বললেন, ভাবি একটা কথা ছিল, যদি অভয় দেন তাহলে বলতাম। আসমা বেগম বললেন, এইভাবে বলছিস কেন? তুই কি আমার কোন পর নাকি যে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলতে হবে? সাবিহা সুলতানা হাসলেন। আসমা বেগম জানে সাবিরা সুলতানা কি বিষয়ে কথা বলতে চাইছে, তারপরও বললেন, বল। কি বলবি? সাবিরা সুলতানা 30 সেকেন্ডের মতো ভাবলেন কিভাবে বলবেন। তারপর কথাগুলো গুছিয়ে বললেন, আসলে ভাবি, শ্রাবণ আর মেঘলার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কয়েকদিন ধরে শ্রাবণের আচারাচরণ আমার কাছে অন্যরকম লাগছে। ও এসেই মুখে বলেছে মেঘলাকে মানে না স্ত্রী হিসেবে, কিন্তু এখন ওর আচরণের সাথে ওর কথাগুলো যাচ্ছে না। আপনারা কতটুকু লক্ষ্য করেছেন জানি না, তবে আমি মেয়ের মা তো, তাই ভাবি আমার খুব ভয় হয়। যদি শ্রাবণ আবার কিছুদিন পরে আমার মেঘলাকে মানব না বলে। কিন্তু মেঘলা তো ছোট্ট, অল্প বয়স, যদি কোনোভাবে শ্রাবণের প্রতি দুর্বল হয়ে যায়, তখন আমার মেয়েটার কি হবে ভাবি? এখন না হয় মেঘলা কিছু জানে না, তাই কোন কিছু নিয়ে আমরা ভাবিনি। ভেবেছি চুপি চুপি ডিভোর্সটাও করিয়ে ফেলব, কিন্তু যদি মেঘলা জেনে যায়ও শ্রাবণের স্ত্রী, যদি মেঘলা কোন ভাবে আশা পোষণ করে শ্রাবণের প্রতি, তখন যদি শ্রাবণ ওকে ফিরিয়ে দেয়, তখন কি হবে ভাবি? আসমা বেগম মুচকি হাসলেন। তারপর বললেন, আচ্ছা, যদি শ্রাবণ এই মুহূর্তে মেঘলাকে স্ত্রী হিসেবে মেনে নেয়, তুই কি খুশি হবি? সাবিহা সুলতানা অস্বীকার করলেন না। বললেন, কোন মা না চাইবে তার মেয়ের ভুলে হোক না বা যার অজান্তেই হোক, এক বিয়ে নিয়ে এক স্বামী নিয়ে এই সংসার করুক? তাছাড়া এখানে থাকলে মেয়েটা আমার সব সময় আমাদের চোখের সামনে থাকবে। লোভ হয় ভাবি, কিন্তু শ্রাবণের উপর অত জোর করতে পারি না। 6 বছর আগে জোর করেছিলাম, তার ফলাফল তো দেখতেই পাচ্ছি। আসমা বেগম বললেন, আর মাত্র 7টা দিন অপেক্ষা কর। আমার মন বলছে 7 দিন পর আমরা যা চাই তাই হবে। শ্রাবণ ওর মনের সাথে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। ও এতটুকু বুঝে গিয়েছে মেঘলা ওর স্ত্রী। মনে মনে মেনেও নিয়েছে, না হলে এই দায়িত্ব, এই কর্তব্যবোধ ওর আসতো না। কিন্তু কোনোভাবে মুখে প্রকাশ করতে লজ্জা পাচ্ছে, বা কিছু একটা কিছুটা। সময় দে ওকে, ও নিজে দেখবি সুর সুর করে এসে তোর পায়ে ধরে তোর মেয়েকে চাইবে। সাবিহা সুলতানা হেসে বললেন, না না ভাবি, পায়ে ধরতে হবে না। শুধু একবার বললেই হবে ও মেঘলাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। তারপর আমরা ধুমধাম করে বিয়ে দিব। আসমা বেগম বললেন, তাই হবে, শুধু 7 দিন ধৈর্য ধর। ও মেঘলাকে মেনে নিয়েছে আরও আগেই, শুধু মুখে প্রকাশ করছে না। মুখেও প্রকাশ করবে। সাবিহা সুলতানা সাথে সাথে বললেন,
তাই যেন হয় ভাবি। বলেই ফ্রিজ থেকে একটি মিষ্টি বের করে বললেন, তাহলে সেই খুশিতে একটি মিষ্টি খান আমার পক্ষ থেকে। আসমা বেগম অর্ধেক মিষ্টি খেয়ে অর্ধেক সাবিহা সুলতানার মুখে দিয়ে বললেন, তুইও খা তোর বিআইনের পক্ষ থেকে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।